দামের যে তারতম্যটা শুধুমাত্র কিন্তু আমাদের দেশীয় কারণেই কিন্তু হচ্ছে না। অনেকে বলে সিন্ডিকেট কাজ করতেছে, এই জন্য হয়তো দাম বেড়ে যাইতেছে, তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে। যে জনগণ আছে সেই জনগণ সেই রকম হচ্ছে কর্মদক্ষ না, তার মানে তাদের দক্ষতা বাড়াতে হবে, সেই জন্য কিছু ইনিশিয়েটিভ আপনারা নিতে হবে। আমি যদি বলি যে আপনার যদি প্রবলেমগুলো যদি কোথায়, আপনার এখানে আমাদের গভর্নমেন্ট বাজেট দিল, তাহলে বাজেট অনুযায়ী কিন্তু আমি বলবো না এই বাজেটটা উচ্চাভিলাষী বা উচ্চাভিলাষী না, কিন্তু বাজেটে আমি কতটুকু রিয়েলিস্টিক করতে পারি, তার জন্য আমার ইকোনমিতে কি ধরনের স্টেপ নিতে হইতে পারে। এটাও যে আমরা বললাম যে আমাদের তো সামনে এলডিসি গ্র্যাজুয়েশনও কিন্তু ছিল, সেটা কিন্তু আমরা ডেফার করে দিয়েছি 3 বছরের জন্য। কিন্তু এই 3 বছরের মধ্যে কি আমরা ওই ধরনের সক্ষমতার জন্য কি ধরনের অ্যাক্টিভিটি নিয়েছি, ওটার রিফ্লেকশনটাও কিন্তু আমাকে দেখতে হবে যে 3 বছর পর কি আমাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে কিনা, বা আমার আরএমজি কি ওই ধরনের সক্ষমতা অর্জন করতে পারবে কিনা। আরএমজি সক্ষমতা অর্জন, কটন ফ্যাব্রিক্সের উপরে আবার অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, সেটিও তো আরএমজিকে নিশ্চয়ই একটু পেছনের দিকে ঠেলে দিবে, যেটি সংসদ সদস্য বলছিলেন। এখানে বাজেটের কিছু কিন্তু আপনার কিছু দিকে সরকার খুবই স্টেপ নিয়েছে, আবার দেখা যাচ্ছে একটা দুটা জায়গায় শুল্ক কিছু জায়গায় বাড়িয়ে দেওয়ার কারণে আবার ব্যাকওয়ার্ড কিছু স্টেপ আছে। তাহলে নেট ইম্প্যাক্টটা আপনাকে কিন্তু দেখতে হবে। যেমন ব্যবসায়ীদের জন্য সুবিধা আছে, আবার আপনাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর একটা ট্যাক্স আরোপ করে দিয়েছে, ছোট্ট একটা 3 কোটি মুদি দোকানদার, তারপর আপনি আবার দেখেন এট দ্য সেম টাইম আপনি কিন্তু বলছেন যে আমি হচ্ছে ভোক্তা যারা আছে তাদের বেনিফিটের জন্য আমি বিভিন্ন জায়গায় ট্যাক্স কমিয়ে দিচ্ছি খাদ্যপণ্যের উপরে, কিন্তু নেট ইম্প্যাক্টটা কোনটা হবে? কারণ দেখা যাচ্ছে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কিন্তু যে ভোক্তা সেই কিন্তু সব বিয়ার করতেছে। তাহলে আমি বিএসএস থেকে যে স্যার ওনার সাথে একমাত্র সরকারকে আসলে বুঝতে হবে যে আমাদের পরবর্তী সমস্যাটা কি এবং পরবর্তী কর্মপন্থা কোনটা নিলে এই সমস্যাকে সমাধান হবে। বাজেট নিয়ে তো কথা চলছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমি চাচ্ছিটা কি, আমি চাচ্ছি আমার দ্রব্যমূল্য কন্ট্রোলে থাকুক, তাহলে আমাকে ওরকম স্টেপই নিতে হবে যেটা দ্রব্যমূল্য কন্ট্রোলে থাকে। আমার কর্মসংস্থান হচ্ছে না, আমার ইনভেস্টমেন্ট জিরো, তাহলে কর্মসংস্থান করার জন্য কি কি স্টেপ নেওয়া যায়। যেমন গত 2 দিন আগে আমি দেখলাম যে এডুকেশন শিক্ষাক্ষেত্রে 6টা সাবজেক্ট যেগুলো হচ্ছে যে যেমন বাংলা, দর্শন, এগুলোর ক্ষেত্রে কারণ কর্মমুখী করতে হবে আমাকে, হ্যাঁ কারিগরি শিক্ষাকে ইনক্লুড করতে হবে, আইটি রিলেটেড সার্ভিস না বাদ যাবে না, এগুলো কর্মমুখী দিয়ে যুক্ত হবে, ইনক্লুড করা হয়েছে শিক্ষামন্ত্রী পরে বলেছে। মানে শিক্ষা ব্যবস্থা, কিন্তু শিক্ষা ক্ষেত্রে 2% যেই জিডিপির যে 2% বরাদ্দ, এটি আসলে আমরা কখনোই 5%তে কেন নিতে পারি না? গত 55 বছরে কেন আমরা এটি নিতে পারিনি? শিক্ষা কিন্তু এবার কিন্তু হয় না কেন? সাইফুল আলম খান মিলন স্যার যেটা বলছিলেন যে আসলে আমাদের দেশের নার্স, ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা ডিপেন্ড করে শিক্ষা খাত আসলে কতটা উন্নত সেটার উপরে, কিন্তু সেই শিক্ষা খাতকে কি আমরা উন্নত করতে পারছি? এবারে বাজেটে কিন্তু শিক্ষা স্বাস্থ্য খাতে কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু 2%, স্বাস্থ্য খাতে 1.01%। আপনার সরকারের বিগত সরকারের আমলে যদি দেখেন যে আমাদের টার্গেটটাই ছিল হচ্ছে গ্রোথ বাড়ানো, যে আমাদের প্রবৃদ্ধি অর্জন করে নিতে হবে 7-8%, 9%। সেক্ষেত্রে আপনি প্রবৃদ্ধি যখন বাড়াতে গেছেন, দেশের মধ্যে আপনার কারাপশন আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তারপর হচ্ছে আয়ের ব্যয়ের যে বৈষম্য, গরিব আর ধনীর যে আপনার ইনকাম ইনইকুয়ালিটি যেটা অনেক বেড়ে গেছে, ভোক্তার উপর আপনি হচ্ছে যে ইনফ্লেশনের বোঝা চাপিয়ে দিয়েছেন, এখনো সেটা আছে। কিন্তু যেটা হচ্ছে যে 3 মাস খুবই ছোট সময়, সরকারকে দেখতে হবে যে প্রায়োরিটি এরিয়াগুলো কী কী এবং কী কী রিফর্ম করা দরকার। আমরা এক্সপেক্ট করেছিলাম যে পূর্ববর্তী সংস্কারের টাইমেই হয়তো কিছু রিফর্ম আমরা দেখব, আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয় না, যার দায় কিন্তু বর্তাচ্ছে এই সরকারের উপরে। জ্বালানির যেই অংশটা মেজরিটি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আপনার আমাদের কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক কিছু কারণটার সাথে রিলেটেড থাকে। যদিও আমাদের মনে হচ্ছে সরকার দাম বাড়াচ্ছে, কিন্তু সরকার কোন পরিপ্রেক্ষিতে বাড়াচ্ছে? বর্তমানে আমরা যদি মিডল ইস্ট ক্রাইসিসটা দেখছি, যার কারণে কিন্তু আমাদের এখন পেট্রোলিয়ামের দাম বাড়ছে। কিছুদিন আগে ছিল রাশিয়া ইউক্রেন, যার কারণে কিন্তু আমরা ভোজ্য তেলের দাম বেড়ে গিয়েছে। সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্টকে কিন্তু দামটা অ্যাডজাস্ট করে নিয়ে নিতেছে এবং মার্কেটও চলতেছে কিন্তু ওই দামে। কিন্তু আমাদের যে আপনার
দামের যে তারতম্যটা শুধুমাত্র কিন্তু আমাদের দেশীয় কারণেই কিন্তু হচ্ছে না, অনেকে বলে সিন্ডিকেট কাজ করতেছে এই জন্য হয়তো দাম বেড়ে যাইতেছে, তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে। আমরা যদি গত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স, গত বছরই আপনার হচ্ছে 36% এডিবির বাস্তবায়ন হয়েছে। এই বাজেটে আবার 50% অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, যেখানে আগের বছরেরই মাত্র 36% 36% বাস্তবায়ন হয়েছে, সেখানে এবার আবার অতিরিক্ত বাজেট দেওয়ার কারণটা কি? এডিবির প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমাদের মন্ত্রী মহোদয় সাহেব বললেন যে একনেকের মাধ্যমে যায়, সেখানে সিলেকশন প্রসেসটা কোন কোন প্রায়োরিটি এরিয়াগুলো বিবেচিত হয় কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে গেছে। তো আমি একটা কথাই বলবো যে আমরা তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এসেছি, তো আমাদের দেখতে হবে বিপ্লবটা কেন আসলো, কি কি কারণের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, তো এখন যদি আমরা স্যারের ভাষ্য মতে যদি সেম পলিটিক্যাল ডামাডোলেই চলে যাই, মানে ঘুরে ফিরে একই সুরেই চলে যায়, তাহলে তো আমাদের এই জুলাই বিপ্লবের দরকার ছিল না। তাহলে আমাদের সালাউদ্দিন স্যারের ভাষায় বললাম প্রায়োরিটি এরিয়াগুলো সেট করতে হবে, যে আমি একসাথে তো সব করতে পারবো না, যেহেতু একটা ট্রানজিশন টাইমের মধ্যে দিয়ে ইকোনমিটা চলে গেছে। আমি বাজেট ছাড়াই বলছি আমার প্রায়োরিটাইজ করা যে আমি প্রথমে এই 3-4টা সমস্যার সমাধান করব, এর জন্য যে স্ট্রাকচারাল রিফর্মগুলো করা দরকার সেক্ষেত্রে আমি স্ট্রং একটা অ্যাক্টিভ রোল নিব বিয়ন্ড পলিটিক্যাল প্রেফারেন্সেস। সেখানে আমাদের বিরোধী দলের সংসদ সদস্য মহোদয়রা থাকতে পারে, আমাদের সিলেক্টেড কিছু আমাদের এক্সপার্ট থাকতে পারে, যেটা হচ্ছে আমরা দেখছি পূর্ববর্তীকালে গত বছরে যেটা হচ্ছে আমাদের ট্রানজিশন সরকার যেভাবে চললো, সেক্ষেত্রে আমাদের পলিটিক্যাল প্রেফারেন্সটা যত আমি কমিয়ে নিয়ে আসতে পারি সেটাকে প্রায়োরিটাইজ করে, তবে সরকারের জন্য এটা বাইরে গিয়ে প্রয়োজনটাকে সামনে রেখে, এবং এটা মাথায় রাখতে হবে যে এখন কিন্তু মানুষ দেখবে যে নতুন সরকার কি আগের সরকারের মতোই কিনা। হ্যাঁ, তাহলে তো আমার এত রক্ত দেওয়ার দরকার ছিল না। তো এটাই কিন্তু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, যে আগের খোলসটা থেকে, আগের বিএনপির খোলসটা থেকে বের হয়ে আসতে পারতেছে কিনা, বা আগের আওয়ামী লীগের সরকারের আমলের যে ট্রেডিশনাল খোলস, আমি বলবো যে পলিটিক্যাল খোলস, একটা সব সরকারের একটা পলিটিক্যাল খোলস আছে, যেটার মধ্যে আমি চাচ্ছি আমার প্রেফারেন্স, আমার প্রায়োরিটি প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করা, আমার লোকজনকে বেনিফিট দেয়া, আমার ইনভেস্টর যারা আছে তাদের বেনিফিট দেয়া, যেটা হচ্ছে মানে দেশীয় স্বার্থের হয়তো বিমুখে বা পরিপন্থী। তো ওই খোলসটা থেকে বের হয়ে আসার প্রত্যাশা, আশা করি এই সরকার এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে।